আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা এই ক্যাপাসিটর বা ধারকের কিউ ইজ ইকুয়াল টু সিভি এই ফর্মুলাটা ইউজ করে সামহাও আমরা বের করব। তারপর এই দুই বিন্দুর বা দুইটি প্লেটের বিভব পার্থক্য ভি এটা বের করার পর ফাইনালি আমরা ক্যাপাসিটেন্স বা ধারকত্বের এই ফর্মুলাটা ডিরাইভ করব। অ্যান্ড এই ফর্মুলা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কী জন্য দুটো প্লেটের মাঝখানে শূন্যস্থান ইউজ না করে কোনো একটা ডাই ইলেকট্রিক পদার্থ ইউজ করা হয়। তো চলো আমরা শুরু করি। তো আমি এখানে একটু বড় করে ক্যাপাসিটরের দুটো প্লেট আঁকছি। সো এই ধরে নিলাম ক্যাপাসিটরের একটি প্লেট এবং এটি হচ্ছে ক্যাপাসিটরের আরেকটি প্লেট। সাধারণত প্র্যাকটিক্যালি এই দুটি ক্যাপাসিটরের মধ্যকার দূরত্ব ধরে নিলাম ডি, সেটা খুবই ক্ষুদ্র হয়। ওকে, তো আমি ধরে নিলাম যে বাম পাশের প্লেটে পজিটিভ চার্জ জমা হয়েছে, সেটা হচ্ছে প্লাস কিউ, এবং সমপরিমাণ চার্জ ডান পাশের প্লেটেও জমা হয়েছে, ধরে নিলাম মাইনাস কিউ। তাহলে কি হবে? তাহলে এখন পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে আমরা তড়িৎ ক্ষেত্ররেখা আঁকতে পারি। তুমি যদি এগুলোকে আঁকো তুমি খেয়াল করবে যে পজিটিভ থেকে নেগেটিভ চার্জ পর্যন্ত যতগুলো তড়িৎ ক্ষেত্ররেখা আছে প্রত্যেকটা তড়িৎ ক্ষেত্ররেখা একে অপরের সমান্তরাল, তাই না? এখন চিন্তা করো যে তুমি ধরো কোনো একটা বিন্দু এখানে তুমি তড়িৎ প্রাবল্য বের করতে চাও। তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে সিগমা বাই এপসিলন। সেখানে সিগমা কি? সিগমাকে বলা হয় হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। এই তলমাত্রিক ঘনত্ব জিনিসটাই বা কি? তলমাত্রিক ঘনত্ব হচ্ছে একক ক্ষেত্রফলে কার একক ক্ষেত্রফলে এই যে এই প্লেটটা দেখতে পাচ্ছ তার একক ক্ষেত্রফলে যেই পরিমাণ চার্জ জমা হয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিগমা। এখন আমরা যদি সিগমার এই ফর্মুলাটা বের করার চেষ্টা করি তাহলে কি করব? ধরে নিলাম যে এই প্লেটের ক্ষেত্রফল হচ্ছে এ, যেখানে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো তো একক ক্ষেত্রফলে বা পার ইউনিট এরিয়ায় যেই পরিমাণ চার্জ জমা হয়েছে সেটাই তো সিগমা, তাই না? সো সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। সো এটা যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে আমি পাবো ইউ ইজ ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন। ওকে, সো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি গসের ফর্মুলা থেকে এসেছে। এর পরের টপিকটাই হচ্ছে গসের ফর্মুলা। তোমরা যখন গসের ফর্মুলা পড়বে তখন জানতে পারবে যে এই ফর্মুলাটা কিভাবে ডেরাইভ করা হয়েছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা এখানে আরেকটা কথা বলি। খেয়াল করে দেখো তো এই বিন্দুর দূরত্ব কি এই ইকুয়েশনের মধ্যে দেওয়া আছে? অর্থাৎ এই বিন্দু 1 সেন্টিমিটার দূরে নাকি এই প্লেট থেকে 2 সেন্টিমিটার দূরে, সেরকম কোনো ইনফরমেশন কি এই সূত্রের মধ্যে দেওয়া আছে? না, দেওয়া নাই কিন্তু, তাই না? এখান থেকে আমরা বলতে পারি যে এই বিন্দুর তড়িৎ প্রাবল্য যা হবে এই বিন্দুর এর মানও তাই হবে, মাঝখানে প্রত্যেকটা বিন্দুর তড়িৎ প্রাবল্য তাই হবে। তার কারণ হচ্ছে কোনো দূরত্ব বা কোনো কিছু কিন্তু এই ফর্মুলায় দেওয়া নেই, তার মানে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কিন্তু হবে এটাই, কিউ বাই এ এপসিলন। ওকে, তো এখন আমরা বের করব হচ্ছে বিভব পার্থক্য। অর্থাৎ আমি ধরে নিলাম যে পজিটিভ প্লেটের বিভব হচ্ছে V1, এই প্লেটের বিভব যদি হয় V2, তাহলে আমরা দুটো প্লেটের বিভব পার্থক্য V কিভাবে বের করব? সিম্পলি আমরা V1 মাইনাস V2 যদি করে দেই তাহলেই কিন্তু আমরা এই V অর্থাৎ বিভব পার্থক্য পেয়ে যাব, তাই না? আর বিভব পার্থক্য বের করার জন্য আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, সেটা একটু মন দিয়ে শোনো। ধরে নিলাম যে এটা হচ্ছে 1 নং পয়েন্ট এবং এটা হচ্ছে 2 নং পয়েন্ট। সো 2 নং পয়েন্ট থেকে ধরে নাও 1 নং পয়েন্ট বা এই দুটো বিন্দুর বিভব পার্থক্য বের করার ফর্মুলা হচ্ছে V1 মাইনাস V2 ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন এই গোল্লা হবে না, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। ওকে, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কীভাবে আসছে সেটা একটু তোমাদেরকে হালকা করে একটু বলে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম যে আমি কোনো চার্জকে ধরে নাও ইনিশিয়াল থেকে ফাইনাল কোনো বিন্দুতে নিয়ে যেতে চাই, ঠিক আছে? ধরে নাও যে কোনো চার্জকে, ধরে নাও আমি 1 কুলম্ব চার্জকে আই থেকে এফ বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে ফর্মুলাটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে কিছুটা এরকম। এটা একটু কেটে দেই। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হবে হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু একটা মাইনাস হবে, তারপর ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস।
খেয়াল করে দেখো যে ক্যাপাসিটরের জন্য ই এর দিক হচ্ছে ডান দিকে, তাই না? অর্থাৎ আমি ধরে নিলাম যে ই এর দিক হচ্ছে ডান দিকে। কিন্তু দেখো তো তুমি এই প্লাস চার্জের সরণ কোন দিকে ঘটিয়েছো? তুমি তো ঘটিয়েছো প্লাস চার্জের সরণ বা ক্ষুদ্র সরণ ডান দিকে ডিএস। তাহলে কি করতে হবে? অবশ্যই আমরা যদি এখন ডট গুণনের ফর্মুলাটা ইউজ করি, অর্থাৎ এই হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান, এই হচ্ছে ক্ষুদ্র সরণের মান, মধ্যবর্তী কোণ কত হবে? ই হচ্ছে ডান দিকে, ডিএস বাম দিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাই না? তো আর 180 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে হচ্ছে -1, ওকে? সো ই ডিএস। আর বাম পাশে আমরা কি লিখব? দেখো তো ইনিশিয়াল পয়েন্ট কি অ্যাকচুয়ালি 1 নং পয়েন্টটা না, V2, তাহলে আমি এখানে লিখব হচ্ছে V2। আর ফাইনাল পয়েন্টটা কি অ্যাকচুয়ালি 1 নং পয়েন্টটা, সো এখানে আমি লিখব হচ্ছে V1। আর V1 মাইনাস V2 যেন কি, এই যে বিভব পার্থক্য সিম্পলি V। সো দেখো V ইজ ইকুয়াল টু আমরা এরকম কিছু একটা পেয়ে গেছি। আচ্ছা, এই মাইনাস আর মাইনাস তো প্লাস হয়ে যাবে, সো এটা নিয়ে আর মাথা ব্যথা করার দরকার নাই। তারপরে খেয়াল করে দেখো যে ইন্টিগ্রেশনের ভেতরে ই আছে। একটু আগেই তো আমরা বলেছি যে ইটা কিন্তু দূরত্বের উপরে ডিপেন্ড করে না, অর্থাৎ এই বিন্দুতে ই যা হবে এই বিন্দুতেও সেম, মাঝখানের প্রত্যেকটা বিন্দুতে ই এর মান হবে সেম। তাহলে এই ই এর মান যদি সেম হয়, অর্থাৎ ইটা যেহেতু কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশন থেকে একে আমরা বাইরে বের করে দেই, কারণ কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন হাত দেয় না। এখন খেয়াল করে দেখো তো ইন্টিগ্রেশন কথাটা মানে কি? ইন্টিগ্রেশন কথাটা মানে হচ্ছে যোগ করা। আর ডিএস কি? ডিএস হচ্ছে খুবই ক্ষুদ্র একটা সরণ। এখন আমি যদি ছোট্ট ছোট্ট সরণ, এখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট সরণ আছে ডিএস ডিএস ডিএস, আমি যদি ছোট্ট ছোট্ট সরণকে যোগ করি বা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে আমি টোটাল এই ডিস্টেন্সটুকু পাবো। অ্যান্ড এই টোটাল এই ডিস্টেন্সটুকুকে আমি প্রকাশ করেছি হচ্ছে ডি দ্বারা, তাহলে আমি এখানে বসিয়ে দেই ডি। অ্যান্ড এখানেও আমি দেখো ইন্টিগ্রেশন অফ ডিএস এর মান বসিয়ে দেই ডি, তাহলে আমি পেয়ে গেছি ভি ইজ ইকুয়াল টু ইডি। ওকে, আমরা অনেক কিছুই পেয়ে গেছি। এখন ফাইনালি আমাদের যে ফর্মুলা আছে কিউ ইজ ইকুয়াল টু সিভি, এখানে আমরা সব কিছু এখন বসিয়ে দেই। কিউ এর মান কিউ, সি এর মান সি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডি। আবার খেয়াল করে দেখো আমরা একটু আগেই ই এর একটা ফর্মুলা পেয়েছিলাম কিউ বাই এ এপসিলন, সেটাও আমরা এখানে বসিয়ে দেই কিউ বাই এ এপসিলন, ঠিক আছে? তাহলে দেখো কিউ কিউ কাটা, অ্যান্ড ফাইনালি আমরা পেয়েছি সি ইজ ইকুয়াল টু এপসিলন এ বাই ডি। ওকে, এই ফর্মুলা আমরা পেয়ে গেছি। এখন দেখি এই ফর্মুলা নিয়ে একটু অ্যানালাইসিস করা যায় কিনা। আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি কি? ধরে নাও যে এটা হচ্ছে একটা ক্যাপাসিটর, অ্যান্ড ক্যাপাসিটরের এখানে চার্জ জমা হয়ে থাকবে। ধরে নাও আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ক্যাপাসিটরে অনেক বেশি চার্জ জমা করতে চাই। এখন খেয়াল করে দেখো তো কিউ এর মান বড় করার জন্য সি এর মান বড় করতে হবে, অর্থাৎ ধরো আমি সি এর মানও বড় করতে চাই বেশি চার্জ জমা করার জন্য। এখন সি যদি বড় হয়, সি বড় করার উপায় কি? আমার এই এরিয়াটাকে বড় করতে হবে, কারণ এই প্লেটের এরিয়া যত বেশি হবে তত বেশি চার্জ জমা করে রাখতে হবে। তারপরে দেখো এই ফর্মুলা অনুসারে ডি এর মান কমাতে হবে, তাহলে আমরা সি এর মান বাড়াতে পারবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদেরকে এপসিলনের মানটা বাড়াতে হবে। এপসিলনের মান যদি আমি বাড়িয়ে দেই, তাহলেই কিন্তু আমি সি এর মানটা বেশি পাবো। এখন এপসিলনের মানটা কিভাবে বৃদ্ধি করা যায়? যদি মাঝখানে আমি শূন্য স্থানের পরিবর্তে কোনো একটা ডাই ইলেকট্রিক মিডিয়াম রেখে দেই, যদি আমরা কোনো একটা ডাই ইলেকট্রিক মিডিয়াম বা ডাই ইলেকট্রিক মাধ্যম যদি আমরা রেখি, তাহলে কি ডাই ইলেকট্রিক মাধ্যমের এপসিলন সেটা কি শূন্য মাধ্যমের এপসিলন থেকে বেশি হবে, তাই না? কারণ আমরা একটা ফর্মুলা জানি যে কোনো মাধ্যমের এপসিলন সমান সমান হচ্ছে কে ইন্টু এপসিলন নট, যেখানে কে কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। সো মাঝখানে কোনো একটা মাধ্যম যদি রাখি, তাহলে এপসিলনের মান বৃদ্ধি পাবে, তাহলে সি এর মান বৃদ্ধি পাবে, অ্যান্ড আমরা অনেক বেশি চার্জ জমা করে রাখতে পারবো। যাকে তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, সি ইজ ইকুয়াল টু এপসিলন এ বাই ডি, এটা পরবর্তীতে কাজে লাগবে। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই ক্যাপাসিটরের শক্তির ফর্মুলা, সঞ্চিত বিভব শক্তির ফর্মুলা হাফ ইজ ইকুয়াল টু সিভি স্কোয়ার হয়। সো থ্যাংক ইউ।